হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ভৌতবিজ্ঞান সাজেশান, ফিজিক্যাল সায়েন্স সাজেশান নতুন সিলেবাস অনুযায়ী দেখো, অর্থাৎ রিডিউস সিলেবাস যেটা রয়েছে সেই রিডিউস সিলেবাসের সাজেশান মাধ্যমিক পরীক্ষা 2021 সাল। দেখো, জুন মাসের 1 তারিখ থেকে মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে। সুতরাং তার আগে তোমরা কোন বিষয়গুলো, ভৌতবিজ্ঞানের কোন কোন জিনিসগুলো ভালো করে পড়বে যাতে তোমরা 100% কমন পেতে পারো। তা সেই রিডিউস সিলেবাসের পুরো ফিজিক্যাল সায়েন্সের সাজেশান, ভৌতবিজ্ঞান সাজেশান নিয়ে আজকের এই বিষয়টা আলোচনা করছি। দেখো, প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি। এখানে বলে রাখি, দেখো এখানে সমস্ত উত্তর দিতে পারবো না, কারণ অনেক বড় প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন আছে। তা তোমরা যদি সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ চাও তাহলে সেক্ষেত্রে তোমরা আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা সামান্য কিছু পে করে পিডিএফটা ডাউনলোড করে নেবে, তাহলে তোমাদের সেটা প্রিন্ট করে তোমরা পড়তে পারবে বা মোবাইলেও পড়তে পারবে। তো চলো আমরা শুরু করি ফিজিক্যাল সায়েন্স সাজেশানটা। প্রথম দেখো, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। কোশ্চেন প্যাটার্নটা প্রশ্নের বিভাজন দেখো, 4টে বিভাগ থাকে, ক, খ, গ, ঘ। ক বিভাগ হচ্ছে এমসিকিউ, সেটা 15টা থাকবে, প্রত্যেকটা 1 নাম্বার করে, টোটাল 15 নাম্বার। খ বিভাগে ভেরি শর্ট অ্যান্সার 21টা থাকবে, 1 নাম্বার করে, 21 নাম্বার। গ বিভাগে থাকবে 9টা 2 নাম্বার করে শর্ট অ্যান্সার, এটা 18 নম্বর। আর লার্জ অ্যান্সার রয়েছে ঘ বিভাগে 12টি থাকবে, 3 বারং 36। এই টোটাল 90 নম্বরের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন। এবার হচ্ছে আমরা প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করব। প্রথম একদম পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে তোমার ক বিভাগে এমসিকিউ একটা রয়েছে, খ বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 2টো রয়েছে 2 নাম্বার, আর গ বিভাগে সংক্ষিপ্ত রয়েছে 2 নম্বর একটা প্রশ্ন, টোটাল 5 নাম্বার এই রয়েছে। এবার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি, ভালো করে বুঝে নাও। এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো তোমার অবশ্যই কমন পাবে। সুতরাং ভালো করে এই প্রশ্নগুলো তোমরা 2021 সালের মাধ্যমিকের জন্য অবশ্যই করে যাও। উচ্চতা বৃদ্ধির সঙ্গে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উষ্ণতা কীভাবে পরিবর্তিত হয়? ওজন স্তরে কীভাবে ওজন গ্যাস সৃষ্টি হয় তা উল্লেখ করো। ওজন স্তর ধ্বংসে এনওটি এবং সিএফসি এর ভূমিকা উল্লেখ করো। এখন দেখো, এই যে স্টারগুলো ভালো করে খেয়াল করো, যে যত বেশি স্টার মানে তত ইম্পর্টেন্ট। ওজন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। 2টি জৈব 2টি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কী? মানব জীবনে গ্লোবাল ওয়ার্মিংয়ের 2টি গুরুত্বপূর্ণ প্রভাব উল্লেখ করো। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করার জন্য কী কী কার্যকরী ব্যবস্থা নেওয়া যেতে পারে? জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝায়? এর একক উল্লেখ করো। একটি কার্বনবিহীন জীবাশ্ম জ্বালানি 4টের মধ্যে কোনটা হবে? জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝায়? উদাহরণ দাও। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। নিম্নলিখিত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য কোন শক্তি উৎসটি ব্যবহার করা যায় না? স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য কী কী শক্তি ব্যবহার করা যেতে পারে? স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য সৌরশক্তিকে কীভাবে ব্যবহার করা যায়? এই শক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা। বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেনের পরিণত করে তাদেরকে কি বলা হয়? বায়োমাস শক্তি কাকে বলে? উদাহরণ দাও। বায়োগ্যাসকে উপাদান কী এবং ব্যবহার? জৈব জ্বালানি বা বায়োফুয়েল কি? উদাহরণ দাও, এর ব্যবহার লেখো এবং বায়োফুয়েল বা এর সুবিধা কী? মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেটকে ফায়ার রাইস বলা হয় কেন? আবার বলছি, দেখো এগুলোর সমস্ত উত্তর যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাসটি ওজোন স্তরকে ধ্বংস করে? সিএফসি। একটি পরিবেশ বান্ধব এবং নবীকরণযোগ্য শক্তি উদাহরণ যা সূর্য থেকে আসে না। প্রদত্ত গ্যাসের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? একটি জৈব গ্রিনহাউস গ্যাস কোনটি? 4টে অপশান আছে, এখানে উত্তরগুলো আলাদা কালি আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। একটি অজৈব গ্রিনহাউস গ্যাস কোনটি? অক্সিজেন, মিথেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এর মধ্যে কোনটি হবে? কয়লা, পেট্রোল, এলপিজি এই জ্বালানিগুলিকে তাদের ক্রমবর্ধমান তাপন মূল্য অনুসারে সারিটি যেটা রয়েছে, দেখো 4টে সারি আছে, কোনটা সঠিক উত্তর হবে? বায়োফুয়েলের একটা উদাহরণ দাও। মিথেন হাইড্রেট পদার্থটি কোন ভৌত অবস্থা থাকে? মেথাজেনিক ব্যাকটেরিয়ার ক্রিয়ার ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? এটা মিথেন গ্যাস। 4টে অপশান রয়েছে। কোনটি ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে? N2CFC, CH4O3, সেটা সিএফসি উত্তর। বায়ুমণ্ডলের প্রাকৃতিক উপায়ে অক্সিজেন থেকে ওজোন গ্যাসে পরিণত হওয়ার জন্য নিচের কোন রশ্মি প্রয়োজন হয়? এটা ইউভি রশ্মি। গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী কোন রশ্মি? 4টে রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে ইনফ্রারেড রশ্মি। কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাসকে বলা হয় কি? এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। বায়োগ্যাসের মূল উপাদান হলো 4টে অপশান, সঠিক উত্তর CH4। স্বাভাবিকভাবে নিম্নলিখিত কোন পদ্ধতি দ্বারা বায়ুমণ্ডলে ওজোন স্তর গঠিত হয়?
সিএফসির সাথে অক্সিজেনের ক্রিয়ায়, ইউভি রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়ায়, আয়ারের সাথে অক্সিজেনের ক্রিয়ায়, অক্সিজেনের জলীয় বাষ্পের ক্রিয়ায়। এখানে উত্তরটা হচ্ছে ইউভি রশ্মির সঙ্গে অক্সিজেনের ক্রিয়ায়। সিএফসি দ্বারা ওজোন স্তর বিয়োজন কখনোই শেষ হয় না, এটা কারণটা কি? এটা কী ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া। প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এটা হচ্ছে তোমার সৌরশক্তি। দুটি বায়োফুয়েলের উদাহরণ দাও। বায়োইথানল, বায়োডিজেল। বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী? মেথানোজেনিক ব্যাকটেরিয়া। বায়ুকল টারবাইনে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা বায়ুশক্তি যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। কিসের সাহায্যে সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়? এটা সৌরকোষ। রেফ্রিজারেটর বা বাতানুকূল যন্ত্রে হিমায়িক রূপে ব্যবহৃত হয় যে যৌগ, তার পুরো নাম লেখো। ক্লোরোফ্লোরোকার্বন। উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের চাপ হ্রাস পায়। কোনো জ্বালানির গুণগত মান নির্ভর করে এর তাপন মূল্যের উপর। পুনর্বিকরণযোগ্য শক্তি উৎসের দুটি উদাহরণ দাও। সৌরশক্তি, বায়ুশক্তি। জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। এমন একটি শক্তি উৎসের নাম করো যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবেই সূর্য থেকে আসে না। এটা ভূতাপীয় শক্তি বা পারমাণবিক শক্তি। দেখো একটু বেশি করে দিয়েছি যাতে তোমাদের এইগুলোই করলে তোমরা 100% কমন পাবে। ফলে একটু সলিউশনটা বড় হবে, লম্বা হবে, কিন্তু তোমার 100% কমন পাবে। এবার দেখো গ্যাসের আচরণ, দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে। এখান থেকে এমসিকিউ একটা রয়েছে, অতি সংক্ষিপ্ত দুটো রয়েছে, সংক্ষিপ্ত একটা রয়েছে, আর দীর্ঘতমী একটা। টোটাল 8 নম্বর রয়েছে। প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। গ্যাসের চাপ কাকে বলে? চাপের সিজিএস এসআই একক লেখো। কোন যন্ত্রের সাহায্যে কোনো আবদ্ধ পাত্রে বায়ুর চাপ মাপা হয়? বয়েলের পরীক্ষার জন্য প্রয়োজনীয় পাম্প কে নির্মাণ করেন? গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রে লেখো। বয়েল সূত্রে ধ্রুবক রাশি কী কী? স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে পি বনাম ভি এবং পিভি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্রের প্রকৃতি উল্লেখ করো। গ্যাস সম্পর্কিত চার্লস সূত্র লেখো। চার্লস সূত্রের ধ্রুবক রাশি কী কী? বয়েলের চার্লস সূত্রের সাধারণ ধ্রুবক রাশি কোনটি? স্থির আয়তনে পি বনাম টি এর লেখচিত্র অঙ্কন করো। বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। বাস্তবে সমস্ত গ্যাসই আদর্শ গ্যাস, সত্য না মিথ্যা উল্লেখ করো। আদর্শ গ্যাস হলো একটি কাল্পনিক গ্যাস যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, সত্য না মিথ্যা উল্লেখ করো। অ্যাভোগাড্রোর সূত্রে উল্লেখিত আয়তন গ্যাস দ্বারা অধিকৃত অঞ্চলের আয়তন, যার সঙ্গে গ্যাস অনুসময়ের আয়তনের কোনো সম্পর্ক নেই, সত্য না মিথ্যা উল্লেখ করো। গেলুসাকের চাপের সূত্রটি উল্লেখ করো এবং অ্যাভোগাড্রোর সূত্র থেকে তার ব্যাখ্যা দাও। আদর্শ গ্যাস সমীকরণের মাত্রিক বিশ্লেষণের সাহায্যে আর এর একক নির্ণয় করো। জল, নাইট্রোজেন, অক্সিজেনের মোলার ভার ব্যবহার করে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে আদর্শ বায়ু শুষ্ক বায়ুর চেয়ে হালকা। গ্যাসীয় গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের অণুগুলিকে কীভাবে বিবেচনা করা হয় না? এরপর দেখো গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে, এটা সত্য না মিথ্যা? গ্যাসের গতিতত্ত্ব অনুসারে সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় অণুগুলির মোট আয়তন নগণ্য, সত্য না মিথ্যা? গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলির নিজেদের মধ্যে সংঘর্ষ বা পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কা হলো ড্যাশ। গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি গ্যাসের ড্যাশের সমানুপাতিক। গ্যাসের একটি ধর্মের উল্লেখ করো যা প্রমাণ করে গ্যাসের অণুগুলি গতিশীল। গ্যাসের অণুগুলির বেগ, চাপ, উষ্ণতার উপর কীরূপে নির্ভরশীল? কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির বেগ শূন্য হয়? উষ্ণতা বাড়লে গ্যাসের অণুগুলির বেগ ও চাপ বাড়ে না কমে? বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ কি? 4টে অপশন আছে, এটা দুটোই উত্তর হবে। নিম্নলিখিত কোন শর্তে সমস্ত গ্যাস মোটামুটি বয়েল সূত্র মেনে চলে? 4টে অপশন আছে, এটার উত্তর দেখতেই পাচ্ছ আলাদা গালিতে আছে। খুব উচ্চ উষ্ণতা, নিম্নচাপে। এসটিভিতে 22.4 লিটার অ্যামোনিয়া এবং 22.4 লিটার ক্লোরিন গ্যাসের মধ্যে কোনটা হচ্ছে? 4টে অপশন দেওয়া আছে, দেখো। সব অপশন এত পড়তে পারছি না, সময় লাগছে অনেক। চার্লস সূত্রের বিকল্প সূত্র কী হবে? এটা ভি সমানুপাতিক টি। বয়েল সূত্র অনুসারে পি বনাম ভি এর লেখচিত্রের প্রকৃতি কী হবে? এটা হচ্ছে পি অক্ষের সমান্তরাল। দুটি গ্যাসের মধ্যে দুটি সংঘর্ষের মধ্যবর্তী পথকে কি বলা হয়? মুক্ত পথ। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলির মধ্যে আন্তরিক আকর্ষণ বল থাকে না। সুগন্ধি ধূপের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা কোন ধর্মের জন্য? এটা হচ্ছে 4টে অপশন উত্তরটা বুঝতে হচ্ছে ব্যাপন ক্রিয়ার জন্য। পুকুরের তলদেশ থেকে বাইরের বুদবুদ ওপর উঠলে এর আয়তন কী হয়? বেড়ে যায়, তাই না? আয়তন স্থির রেখে নির্দিষ্টভাবে গ্যাসের চাপ বাড়ানো হলে পরম উষ্ণতা কী হয়? এটা বেড়ে যায়। স্থির চাপে চাপ স্থির রেখে 1 সিসি গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড 1 ডিগ্রি সেন্টিগ্রেড করলে আয়তন বৃদ্ধি পাবে কত? 1/273 সিসি। পরম শূন্যতায় আদর্শ গ্যাসের আয়তন কত হয়? 0। এসটিভিতে 0.5 মোল O2 গ্যাসের আয়তন কত হবে? 11.2 লিটার।
নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের পরমাণু সংখ্যা দ্বিগুণ এবং চাপ অর্ধেক করা হলো, গ্যাসের আয়তন কী হবে? মহাবিশ্বের সবচেয়ে কম উষ্ণতা কোনটি? 0K। গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলি বিন্দুভর সম্পন্ন। শুষ্ক বায়ু আর্দ্র বায়ু অপেক্ষা কি হালকা? আগেরটা হচ্ছে শুষ্ক বায়ু আর্দ্র বায়ু অপেক্ষা ভারী হবে। আয়তন স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় পথের অণুগুলির গতিবেগ বৃদ্ধি পায়। উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে ওর আয়তন হচ্ছে হ্রাস পায়। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির প্রধান দুটি কারণ উল্লেখ করো। এবার দেখো ম্যাথ যেটা কম্পালসারি অবশ্যই এখান থেকে পড়বে। এই যে ফর্মুলাগুলো দিচ্ছি দেখো, এই ফর্মুলাগুলো থেকে ম্যাথ করবে। অবশ্যই তোমরা এই ম্যাথের প্রবলেম পাবে এই ফর্মুলা থেকে। এখান থেকে ম্যাথ 2 নম্বর অবশ্যই পড়বে। এখানে কয়েকটা ম্যাথ আমি দেখো তোমাদের দিচ্ছি, এগুলো তোমরা স্ক্রিনশট নিও বা পিডিএফ যদি নিয়ে নাও তাহলে সেইগুলো পেয়ে যাবে, উত্তর সমেত পেয়ে যাবে। এটার পিডিএফ যদি তোমরা নাও তাহলে উত্তর সমেত এটার সবই সাজেশনের উত্তর সমেত পেয়ে যাবে। আর যদি তোমরা পিডিএফ নিতে না পারো তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নিও। এই যে প্রবলেমগুলো দিচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এগুলো পরীক্ষায় তোমাদের আসার একদম তীব্র প্রবণতা রয়েছে, তাই এগুলো অবশ্যই তোমরা ভালো করে নিও। এগুলো পরীক্ষায় অবশ্যই পড়বে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো রাসায়নিক গণনা। এখান থেকে খুবই কম নাম্বার, মাত্র একটা এমসিকিউ আর দীর্ঘধর্মী একটা, টোটাল 4 নাম্বার। এবার দেখো এই অঙ্ক এখান থেকে একটা অবশ্যই থাকে। এই যে সমীকরণগুলো দিয়েছি, সমীকরণ থেকে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করো, তাহলে এখান থেকে কমন পেয়ে যাবে। এবার দেখো কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ দিয়েছি। 2 মোল NO এর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া উৎপন্ন NO2 এর আয়তন কত হবে? 4 মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেন বিক্রিয়া উৎপন্ন স্টিমের মূল সংখ্যা কত হবে? গ্যাসীয় পথে আণবিক ওজন বাষ্প ঘনত্বের কত হবে? ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি হলো 4টে অপশন। এসটিপিতে কোনটিতে কম সংখ্যক অণু থাকবে? 2 গ্রাম হাইড্রোজেন না 2 লিটার হাইড্রোজেন? 60 গ্রাম একটি গ্যাসের এসটিপিতে আয়তন 5.6 লিটার, গ্যাসটি আণবিক ভর কত হবে? 1 মোল H2SO হলে পরমাণুর সংখ্যা কত হবে? 1 মোল নাইট্রোজেন ও 3 মোল হাইড্রোজেন গ্যাস যুক্ত হয়ে কম মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ATM চাপে 2 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? এসটিপিতে 1.5 লিটার অক্সিজেন গ্যাসের ভর কত হবে? এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের অণুর সংখ্যা কত হবে? এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত? এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনকে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হবে কত? 4NH3 প্লাস 3A2 সেকেন্ড 2N2 প্লাস 6H2। উৎপাদিত অ্যামোনিয়া আর নাইট্রোজেনের মোল সংখ্যার অনুপাত কী হবে? এবার দেখো কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো এবছর আসার খুব তীব্র প্রবণতা রয়েছে, সেই অঙ্কগুলো দিচ্ছি, এগুলো তোমরা বাড়িতে করো প্র্যাকটিস। আর যদি উত্তরের দরকার হয় তোমরা পিডিএফটা অবশ্যই নিয়ে নিও। এই অঙ্কগুলো পুরোটা আর পড়ছি না, কারণ প্রচুর সময় লাগে এগুলো করতে, বুঝতেই পারছো এগুলো পড়তে প্রচুর সময় লাগবে, তাই এগুলো আমি জাস্ট দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে এগুলো প্র্যাকটিস করে। এই অঙ্কগুলো এবছরের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা আলো থেকে চলে আসি। আলো থেকে প্রচুর নাম্বার রয়েছে, ফলে এই আলো থেকে কিন্তু অনেক প্রশ্ন করতে হবে, কারণ দেখো এখান থেকে 17টা নাম্বার রয়েছে, তাহলে অনেকগুলো প্রশ্ন করতে হবে। 3টে এমসিকিউ পড়বে, 3টে দেখো অতি সংক্ষিপ্ত রয়েছে, আর একটা সংক্ষিপ্ত রয়েছে, আর 3টে দীর্ঘ প্রশ্ন। টোটাল 17টা নাম্বার রয়েছে, বুঝতে পারছো? এখান থেকে প্রচুর প্রশ্ন করতে হবে, তাই একটু এখানে সাজেশনটাও বড় হবে। দেখো উত্তল ও অবতল দর্পণের মুখ্য ফোকাস এবং ফোকাস দূরত্ব বলতে কী বোঝায়? চিত্র সহযোগে দেখো। গোলীয় দর্পণে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে দেখাও যে ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, আর সমান 2f। অবতল দর্পণ দ্বারা অসৎ বিবর্ধিত এবং সমশীর্ষ এবং সৎ বিবর্ধিত অবশিষ্ট প্রতিবিম্ব গঠনের রেখাচিত্রের সাহায্যে দেখাও। মোটর গাড়ির হেডলাইট বা টর্চ লাইটে বক্রতল দর্পণ ব্যবহার করা হয় কেন? মোটর গাড়ির বা স্কুটারের ভিউ পয়েন্টারে বা লুকিং গ্লাসে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? কোন ধরনের গোলীয় দর্পণের সর্বদা অসৎ প্রতিবিম্ব গঠিত হয়? কোন ধরনের গোলীয় দর্পণের সর্বদা বস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব গঠিত হয়? উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয় কেন? অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে আবৃত আলোর রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় তাকে কী বলা হয়? অবতল দর্পণের ফোকাসগামী কোনো রশ্মি অবতল দর্পণে প্রতিফলিত হওয়ার পর কোন পথে যায়? আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখো, স্নেলের সূত্র লেখো, এর গাণিতিক রূপ লেখো। স্নেলের সূত্রটি কোন ক্ষেত্রে প্রয়োজন হয়? কাঁচের বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কী বোঝায়? সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোনো কৌণিক চ্যুতি ঘটে না, ব্যাখ্যা করো।
প্রতিসরণ হওয়ার মূল কারণটা কি? প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক এক অপেক্ষা কম, এক্ষেত্রে কোনটি মাধ্যম ঘনতর? কোনো প্রতিসারক তলের উপর লম্বভাবে আপতিত রশ্মির প্রতিসরণের ফলে চ্যুতি কত হয়? প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ কোণের মান কত হবে? অথবা প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ কোণের চ্যুতিমালার অর্থাৎ ডেল্টা সমান আয়ন প্লাস I2 মাইনাস এ, এটা নির্ণয় করো। চিত্রসহ লেন্সের বক্রতা কেন্দ্র এবং প্রধান অক্ষের সংজ্ঞা দাও। লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে চিত্রসহ লেখো। পাতলা লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে আলোরশ্মি পাঠালে রশ্মির কোনো চ্যুতি ঘটে না, এটা কেন ব্যাখ্যা করো। লেন্সের মুখ্য ফোকাস বা ফোকাস দূরত্ব কাকে বলে চিত্রসহ লেখো। প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলতে কী বোঝায়? উত্তর লেন্সের সাহায্যে সদ অবশিষ্ট খর্বাকৃতি এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র অঙ্কন করো। উত্তর লেন্সের সাহায্যে অসদ সমশিষ্ট এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র লেখো। উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি। লেন্সের সাহায্যে সামনে কোথায় বস্তু রাখলে বিবর্ধিত সদবিম্ব, খর্বাকার সদবিম্ব এবং বিবর্ধিত অসদবিম্ব গঠিত হয়? উত্তর লেন্সকে কীভাবে বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করা যায়? লেন্সের গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলতে কী বোঝায়? দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপি এবং হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া বলতে কী বোঝায়? এই ত্রুটি দূর করার উপায় কী? একটি ছাত্র ক্লাসের বেঞ্চে বসে বোর্ডের লেখা পড়তে পারছে না। ছাত্রটির চোখের এই জাতীয় ত্রুটির নাম কি? কীভাবে এটা তৈরি করা হয়? হ্যাঁ যাচ্ছি। উত্তর লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কখন অসৎ হয়? লেন্সের ফোকাসে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? সদবিম্ব বস্তুর সাপেক্ষে লেন্সের কোন পাশে গঠিত হয়? উত্তর লেন্স দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্ব লেন্সের সাপেক্ষে কোথায় গঠিত হবে? উত্তর লেন্সের অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সের উপর আপতিত হয়ে নির্গমনের পর অক্ষের উপর আপতিত হয়ে কোন বিন্দুতে মিলিত হয়? এই বিন্দু উৎপন্ন প্রতিবিম্ব সৎ না অসৎ? উত্তর লেন্সে কখন একটি বস্তু অসৎ প্রতিবিম্ব গঠিত হয়? অবতল লেন্সে সর্বদা একটি বস্তু কী ধরনের প্রতিবিম্ব গঠন করে? সাদা আলোর বিচ্ছুরণ হয় কেন? স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা দাও। শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় কি? প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ হলেও একটি আয়তাকার কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ হয় না কেন? একটি আলোর তরঙ্গদৈর্ঘ্য 400 ন্যানোমিটার, অপর একটি আলোর তরঙ্গদৈর্ঘ্য 800 ন্যানোমিটার। কোনটির প্রতিসরাঙ্ক বেশি হবে? বেগ ও তরঙ্গদৈর্ঘ্যের সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক সংজ্ঞা দাও। আমি একটু পরে যাচ্ছি, যাও। কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক সর্বদা এক অপেক্ষা বেশি হয় কেন? অতিবেগুনি রশ্মি গামা রশ্মির ব্যবহার এবং ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং বলতে কী বোঝায়? সূর্যের আলোয় সবুজ দেখায় কেন? লাল রঙের ফুলকে সবুজ কাঁচের মধ্যে দিয়ে দেখলে কেমন দেখাবে? হীরের প্রতিসরাঙ্ক 2.42 বলতে কী বোঝায়? দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? ভিটামিন ডি তৈরিতে মানুষের ত্বকের রং পরিবর্তন করতে কোন রশ্মি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? নিম্নলিখিত তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলিকে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির ক্রমানুসারে সাজাও। ইউভি রশ্মি, অবিরত রশ্মি, দৃশ্যমান রশ্মি, মাইক্রোওয়েভ এবং গামা রশ্মি। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য পাল্লা কত? তরঙ্গদৈর্ঘ্যের ভিত্তিতে লাল, নীল, বেগুনি, হলুদ বর্ণের আলোকে সাজাও। আলোর কোন ধর্মের জন্য দিনের বেলা আলোকে আমরা নীল দেখাই? এবার ম্যাথামেটিক্যাল প্রবলেম দেখো, এখান থেকে এখন আলো থেকে ম্যাথামেটিক্যাল প্রবলেম প্রচুর থাকে, সুতরাং ম্যাথামেটিক্যাল প্রবলেম কোনগুলো করবে, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্যাল প্রবলেম দিচ্ছি যেগুলো তোমাদের আসার তীব্র প্রবণতা রয়েছে, এগুলো আমি উত্তরও দিয়ে দিচ্ছি। আর যদি সম্পূর্ণ সমাধান চাও তাহলে পিডিএফটা অবশ্যই কিন্তু আমাকে নিতে হবে। এই যে অঙ্কগুলো দিচ্ছি, এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এগুলো থেকে পরীক্ষায় অবশ্যই পড়বে, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমরা উত্তর পেয়ে যাবে হচ্ছে পিডিএফ সমেত একদম, যদি আমরা পিডিএফটা ডাউনলোড করে নাও। এখন দেখো এইটা পিডিএফটা পেলে তোমরা কী হবে, পুরো সমাধানটা তোমরা পেয়ে যাচ্ছ, ফলে জাস্ট সেগুলোকে তোমরা কোনো চিন্তা ভাবনা করো, শুধু উত্তরটা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে এইগুলোই হচ্ছে তোমরা পরীক্ষার জন্য পেয়ে যাবে, ঠিক আছে? আর দেখো সাজেশনটা একটু বড় করে করেছি যাতে তোমাদের 100% কমন পাও, এখান থেকে তোমরা 100% অবশ্যই কমন পাবে। আর যদি যারা কম পড়তে চায় তাহলে যারা যেগুলো 5 স্টার 4 স্টার দেওয়া আছে সেগুলো করবে, তাহলে সেখান থেকে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? অবতল দর্পণের ফোকাসগামী কোনো রশ্মি অবতল দর্পণের প্রতিফলিতার কোন পথে যায়? অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত আলোর রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের পর যে বিন্দুতে মিলিত হয় তাকে কী বলে? বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া কোনো রশ্মি প্রতিফলনের পর কোথা দিয়ে যাবে? অবতল দর্পণের ফোকাস দিয়ে কোনো রশ্মি আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিটি কীভাবে নির্গত হবে? গলি দর্পণে মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে কী বলে?
অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? উত্তল দর্পণের ফোকাস ব্যাসার্ধ 30 সেমি হলে তার ফোকাস দূরত্ব কত হবে? দাড়ি কামানোর জন্য ব্যবহৃত অবতল দর্পণের সাপেক্ষে মুখের অবস্থান কোথায় হবে? সদ্বিম্ব গলীয় দর্পণের সামনে না পিছনে গঠিত হয়? কোন গলীয় দর্পণের ফোকাস অসৎ? অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব দর্পণের সাপেক্ষে কোথায় গঠিত হবে? দর্পণের উপরস্থ আপতন বিন্দু এবং বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরলরেখা গলীয় দর্পণের ড্যাশ। অসীমে অবস্থিত কোনো বস্তুর সদ্বিম্ব অবতল দর্পণে কোথায় গঠিত হয়? অবতল দর্পণের সামনে কোনো বস্তু রাখলে ওই বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। অবতল দর্পণ কখন অসৎ প্রতিবিম্ব গঠন করে? অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন কখন গঠিত হয়? অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব কখন সৎ এবং কখন অসৎ হয়? উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? অবতল দর্পণের বক্রতা কেন্দ্র কোন দিকে থাকে? উত্তল দর্পণের বক্রতা কেন্দ্রে কোন দিকে থাকে? উত্তল দর্পণ কখন সদ্বিম্ব গঠন করে? টর্চে ব্যবহৃত অবতল দর্পণের সাপেক্ষে বাল্বটিকে কোথায় রাখা হয়? অবতল দর্পণের সামনে ফোকাসে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 হলে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? কোনো মাধ্যমে আলোর বেগ বাড়লে পরম প্রতিসরাঙ্কের মানের কী পরিবর্তন ঘটবে? বায়ু থেকে কাছে আলো প্রবেশ করলে কখন প্রতিসরণ ঘটে না? প্রতিসরাঙ্ক বলার সময় একবর্ণীয় আলোর কথা বলা হয় কেন? আলোর বেগের মাধ্যমে কি প্রতিসরাঙ্ককে প্রকাশ করা যায়? কোনো প্রতিসার তলের উপর লম্বভাবে আপতিত রশ্মির প্রতিসরণের ফলে চ্যুতি কত হবে? সূর্যালোকে দৃশ্যমান কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? দৃশ্যমান আলোর রশ্মির মধ্যে কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি, কোনটির কম? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক একাপেক্ষা কম, এক্ষেত্রে কোনটি ঘনতর মাধ্যম? পাতলা প্রিজমের প্রতিসারক কোণের মান কত? শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কত? দুটি মাধ্যমের প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে কোনো আলোর রশ্মির কৌণিক চ্যুতি কত? সমতল কাচ ফলকে আলোর প্রতিসরণের ফলে আলোর রশ্মির চ্যুতি কত হবে? উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কখনো অসৎ হয়? উত্তল লেন্সে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? উত্তল লেন্সের অসৎ বিম্ব গঠনের কাজে লাগিয়ে লেন্সকে কী হিসেবে ব্যবহার করা যায়? লেন্সের ফোকাসে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? উত্তল লেন্সের সঙ্গে সমান্তরাল আলোর রশ্মি হচ্ছে লেন্সের উপর আপতিত হয়ে লেন্সের উপর নির্গমনের পর আপতিত হয়ে কোন বিন্দুতে মিলিত হয়? ওই বিন্দুতে প্রতিবিম্ব সৎ না অসৎ হবে? অবতল লেন্সে সর্বদা কোনো বস্তু কী ধরনের প্রতিবিম্ব গঠন করে? উত্তল লেন্সে কখন একটি বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠিত হয়? উত্তল লেন্স দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্ব লেন্সটির সাপেক্ষে কোথায় গঠিত হবে? তরঙ্গদৈর্ঘ্যের ভিত্তিতে লাল, নীল, বেগুনি ও হলুদ রঙের সাজাও। এরপর দেখো আলোর কোন ধর্মের জন্য উদীয়মান সূর্যের রং লাল হয়? আলোর কোন ধর্মের জন্য দিনের বেলা আকাশকে নীল দেখায়? কয়েকটা প্রশ্ন রিপিট হয়ে গেছে। উত্তল দর্পণের সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ কেমন হবে? সার্চ লাইট বা হেডলাইটের কোন দর্পণ ব্যবহার করা হয়? কোনো অবতল গলীয় দর্পণে বস্তুর বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখলে উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? এবিসি মাধ্যমে প্রতিসরাঙ্ক দেওয়া আছে, গতির ক্রম কী হবে? কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে কোন আলোর ক্ষেত্রে? প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হবে সেটা কি? একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যদি 20 সেমি হয় তাহলে বস্তুকে লেন্সে কত দূরে লেন্সের বিবর্ধ কাঁচ রূপে ব্যবহার করা যাবে? অবতল লেন্সের আলোক কেন্দ্র এবং অসীমের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? উত্তল লেন্সের দ্বারা অসীম বিম্ব গঠিত হয় যখন বস্তু ফোকাসে থাকে, আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে থাকে। এটা কোথায় উত্তরটা? মানুষের চোখে রেটিনার উৎপন্ন প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে কেমন হবে? একটি উত্তল লেন্সের ফোকাসের মধ্যে কম দূরত্বে বস্তু রাখলে উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? দেখো এই যে এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, ফলে এই এমসিকিউগুলো তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। এগুলোই করলে কিন্তু পরীক্ষা কমন পাবে। একটু ওই জন্য বেশি করে দিয়েছি যাতে তোমরা এইগুলো পড়লেই আর আলাদা করে কিছু পড়ার দরকার হবে না। ঠিক আছে? কোনো প্রদত্ত আলোক রশ্মি কোনো বর্ণের ক্ষেত্রে বিক্ষরণ বেশি হবে? গতিবেগ কার ক্ষেত্রে বেশি হবে? রামধনুতে কী ঘটে? বিচ্ছুরণ প্রতিফলন নাকি সব রকম ঘটে? ব্যক্তি সবুজ রঙের জামা সাদা রঙের প্যান্ট পরে আছে, নীল আলোকে কেমন দেখাবে? এগুলো কম্পাঙ্ক ক্রমবর্ধমান অনুসারে সাজাতে হবে। ঠিক আছে? কোন প্রকার দর্পণের বস্তু প্রতিবিম্ব বড় হয়? গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিররটা কেমন হবে? গলার চিকিৎসায় কোন দর্পণ ব্যবহার করা হয়? দাড়ি কামানোর জন্য কোন দর্পণ ব্যবহার করা হবে? মানুষের চোখের রেটিনায় প্রতিবিম্ব কেমন হবে? সমান্তরাল আলোক রশ্মি অভিসারী আলোক রশ্মি পরিণত করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করবে? কোন লেন্স সমান্তরাল আলোক রশ্মিকে অপসারী আলোক রশ্মিতে পরিণত করে?
বিবর্ধক কাঁচ হিসেবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অনেক প্রশ্ন রিপিট আছে যার জন্য একটু বড় হয়ে গেছে। কোনো বস্তুকে উত্তর লেন্সের ফোকাসে রাখলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় হবে? উত্তর লেন্সে কোথায় রাখলে বস্তুর রৈখিক বিবর্ধন 1 হবে? মানুষের চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? সুস্থ চোখের নিকট বিন্দুর দূরত্ব কত? একটি ছাত্র ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছে না, তার সামনে বেঞ্চের ওপর রাখা বি পড়তে পারে, ছাত্রটিকে কী ধরনের লেন্সযুক্ত চশমা দিতে হবে? অবতল দর্পণের ফোকাসগামী কোনো রশ্মি অবতল দর্পণের প্রতিফলিতার কোন পথে যায়? অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত আলোর রশ্মিগুচ্ছ প্রতিফলনের প্রধান অক্ষর কোন বিন্দুতে মিলিত হয়? বক্ররেখার মধ্যে দিয়ে যাওয়া রশ্মি প্রতিফলনের কোথা থেকে যাবে? দেখো পরপর এটা দেখিয়ে যাচ্ছি, এখানে প্রচুর হয়ে গেছে, এমনিতে 25 মিনিট হয়ে গেছে, তাই আমি আর ভিডিওটা লম্বা করছি না। পরবর্তী বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো হচ্ছে তোমরা পরের ভিডিওতে পাবে, ঠিক আছে? আর আবার বলে রাখছি, দেখো যদি তোমাদের পিডিএফ দরকার হয় অবশ্যই তোমরা হচ্ছে ডেসক্রিপশানতে লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবে, তাহলে হচ্ছে তোমার সমস্ত উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? একটু তোমার সাজেশনটা বড় করে দিয়েছি, যাতে আবার বলছি দেখো তোমাদের এটা করলে কিন্তু সমস্ত কমন পেয়ে যাবে, তাই একটু সাজেশনটা বড় করে দিয়েছি। আর বাইরে থেকে তোমার কোথাও অন্য কোনো সাজেশন বা কোথাও বইটই কিছু পড়ার দরকার নেই, এটাকেই তুমি কমপ্লিট পড়ে ফেলো, তাহলে তুমি 100-এ 100 পেয়ে যাবে, ঠিক আছে? আর কয়েকটা প্রশ্ন একটু রিপিট হয়ে গেছে যার জন্য একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানেই রাখছি ভিডিওটা, আজকের মতো রাখলাম। পরবর্তী তোমার ভিডিওতে আমরা সাজেশনের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো, চলতরিৎ থেকে বাকি যে আরও 4টে চ্যাপ্টার রয়েছে সেটা আলোচনা করবো, ঠিক আছে? তা কেমন লাগছে তোমাদের সাজেশনটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমাদের পিডিএফটা যদি দরকার হয় অবশ্যই আবার বলছি যে তোমরা সামান্য কিছু পে করলে ডাউনলোড করে নিতে পারবে। দেখো এতটা কষ্ট করে করেছি, সুতরাং সামান্য তোমাদের কিছু পে করার দরকার হয়েছে, তাই সামান্য কিছু পে করে তোমরা এটা ডাউনলোড করে নিও, ওকে? আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, যদি তোমাদের ভালো লাগে সাজেশনটা অবশ্যই বন্ধুদের সঙ্গে দিও, যাতে তোমার বন্ধুরাও এই সাজেশনটা পড়ে ভালো রেজাল্ট করতে পারে, 100 পেতে পারে। ওকে, বাই।